সবাই অবহিত আছেন বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে একটি সহিংস আন্দোলনের মধ্য থেকে সরিয়ে দেওয়ার পরে ক্ষমতায় যাবার যে প্রতিযোগিতা হয়েছে, সেই প্রতিযোগিতায় নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে অনেক কিছু ছাড় দিয়ে এমনকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যেগুলো গুরুত্বপূর্ণ সে বিষয়গুলোকে আপোস করে কে দ্রুত ক্ষমতায় যাবে এই কম্পিটিশন হচ্ছে। আমি বেশ কিছুদিন পূর্বে আমার একটা ভিডিও কন্টেন্টসে বলেছিলাম বিএনপি ক্ষমতার কাছাকাছি যেও এখন যোজন যোজন দূরে। এটা নিয়ে বিএনপির অনেক শুভাকাঙ্ক্ষীরা কর্মীরা নানা রকম বিরূপ মন্তব্য করেছিলেন। আমি সেখানে বিভিন্ন সমীকরণ মেরুকরণের তথ্য উপাত্ত দিয়ে কথা বলেছিলাম। এখন কি পরিস্থিতি দৃশ্যমান হচ্ছে? বিএনপি নেতার বাড়ি ঘেরাও করে অস্ত্র উদ্ধারের অভিযানের খবর ফলাও করে সমস্ত গণমাধ্যমে এসেছে। বিএনপির একজন কম্পারেটিভলি ক্লিন ইমেজের নেতা, সাবেক প্রতিমন্ত্রী, তাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আর একজন গুরুত্বপূর্ণ নেতা, সাবেক মন্ত্রী, তাকেও জানিয়ে দেওয়া হয়েছে আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করবেন না, আপনার ব্যাপারে গোপনে নিষেধাজ্ঞা দেওয়া আছে। দুই মন্ত্রীর এই পরিস্থিতি। আরো বেশ কিছু নেতা ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে নানা অজুহাতে। অভিযোগ রয়েছে যে সকল অজুহাতে গ্রেপ্তার করা হয়েছে এর অনেকটাই নাকি সঠিক না, বানোয়াট। এর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে খুব শিগগিরই বিএনপির তৈরি করা অপারেশন ক্লিন হার্টের মতো অঘোষিত আরেকটি অপারেশন শুরু হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে অপারেশনের কোনো নতুন অবকাশ নাই, কারণ অপারেশন ডেভিল হার্টের নামে ডেভিল হার্ট বিভিন্ন রকম অজুহাতে বিভিন্ন রকম ভাবে হয়েছে, চলছে। বিএনপি একটু ফুরফুরে মেজাজে ছিল, ভাবটা যেন ক্ষমতায়, এবং শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর তো তেমনটাই আচরণ করেছে বিএনপি। রাস্তাঘাট, হাট বাজার, বাসের স্ট্যান্ড থেকে শুরু করে ইজারা, বাজার, বিভিন্ন প্রতিষ্ঠানের গভর্নিং বডি নানাভাবে দখল করা, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ অ্যালায়েন্সের নেতৃবৃন্দর ব্যবসা প্রতিষ্ঠান দখল করা, নানাভাবে মব সন্ত্রাস করে চাঁদাবাজি করা, নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা, এমন অনেকগুলো ঘটনা বিএনপি করার কারণে জনগণের কাছে একটা মেসেজ চলে গেছে, যে মেসেজটা বিএনপির জন্য খুবই ক্ষতিকর। মেসেজটা এরকম, ক্ষমতায় আসার পূর্বে এই অবস্থা, ক্ষমতায় আসলে কি করবে। সে কারণে আন্দোলন হয় ক্ষমতাসীনদের ক্ষমতাচ্যুত করার জন্য, আর বিএনপির বিরুদ্ধে জনগণের ভিতরে আন্দোলন হয়েছে ক্ষমতায় যাতে যেতে না পারে, সেজন্য ভিতরে ভেতরে আন্দোলন অনেক জায়গায় বহিঃপ্রকাশ হয়ে গেছে। তার সঙ্গে যুক্ত হয়েছিল জামাত এবং বিএনপির দুইটা শাখায় দুই রকম ধরনের তারা ছিল এক সময়। সেটা পাল্টে গিয়ে হলো এমন, জামাত এবং এনসিপি প্রচন্ড প্রচার শুরু করে দিল। তাদের ভাষায় এক স্বৈরাচারকে সরিয়ে আর এক স্বৈরাচারকে বসাবার জন্য আন্দোলন করিনি। কেউ কেউ স্লোগান দিল টাকা আদায় হয় পল্টনে, চলে যায় লন্ডনে। পাথর দিয়ে প্রস্তর যুগের নির্মমতাকে বেশ ফোকাসে নিয়ে আসা হয়েছিল। এই ঘটনা শুধু ঢাকায় না, সারা বাংলাদেশে, আমার নিজ জেলা পিরোজপুরে যে বর্বরতা, নৃশংসতা, নারকীয়তা, লুটপাট, চাঁদাবাজি হয়েছে, সে দায়ও কিন্তু অস্বীকার করার সুযোগ নেই। আমার নিজের বাড়ি প্রকাশ্যে থানা সদরে লুটপাট করে বড় বড় পরিবহনে করে নিয়ে যারা গিয়েছেন, আমার বাড়িতে, বাড়ির পাশে লাগানো সিসিটিভি ক্যামেরায় সমস্ত মনিটর করা রয়েছে। আমার ছোট ভাই উপজেলা চেয়ারম্যান ছিল, তার বাড়ি পুলিশের উপস্থিতিতে লুটপাট করে মালামাল নিয়ে যাওয়া এবং ভাঙচুর করে শেষ পর্যন্ত গ্রিল খুলে নেওয়া। আমার আর এক ভাইয়ের বাড়ি দখল করে সেখানে এখন বিএনপির লোকেরা বসবাস করছে। আমার জেলা সদরে জেলা আওয়ামী লীগের সভাপতি, দুইবারের সাবেক এমপি, তার নিজের বাড়ি
তার ছোট ভাই পিরোজপুর পৌরসভার বারবার নির্বাচিত মেয়র, তার বাড়ি, তাদের অপর ভাইয়ের বাড়ি জেলা যুবলীগের সাবেক সভাপতি আখতারুজ্জামান ফুলুর বাড়ি, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান এস এম বাইজিদ হোসেনের বাড়ি, জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের বাড়ি থেকে শুরু করে এমন নৈরাজ্যকর ভাবে লুটপাট আগুন দিয়ে পুড়িয়ে নৃশংস বর্বরতা দেখানো হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে তো দূরের কথা, পাকিস্তান আমলেও এমন বর্বরতা দেখা যায়নি। এখন ডিজিটাল যুগ, যারা যারা এসব করেছেন সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহে রয়েছে, প্রয়োজনের সময় সেটা হয়তো ব্যবহৃত হবে। তার চেয়ে আরো একটি উল্লেখযোগ্য বিষয় হল সরকারের 3টি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এই সমস্ত ঘটনার উপরে রিপোর্ট করে রেখেছে। সেই রিপোর্টে ভয়ঙ্কর সব তথ্য এবং বাস্তব তথ্য ফুটে উঠেছে। হয়তো এখন অ্যাকশন হবে না, কিছুদিন পরে হবে, না হয় আর কিছুদিন পরে হবে। একটা গল্প বলি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের এক গুরুত্বপূর্ণ নেতা, তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাকে বলছিলেন, আমরা তো এখন ক্ষমতায়, আমাদের পিছনে কেন এনএসআই, ডিজিএফআই ইত্যাদি ইত্যাদি লেগে আছে। উনি বলেছিলেন, ওদের কাজ ওরা করবে, এখন তোমরা ক্ষমতায় আছো, তোমাদের বিরুদ্ধে অ্যাকশন হবে না, সময় মতো গুলো ব্যবহৃত হবে। যারা নৈরাজ্যকর পরিস্থিতি বিএনপি, জামাত, এনসিপি করেছেন, তাদের সমস্ত তথ্যপত্র শুধুমাত্র যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছে আছে তাই নয়, সরকারি গোয়েন্দা সংস্থা সে রিপোর্টগুলো সাবমিট করে রাখছে। আমার একটা রিপোর্ট দেখার সুযোগ হয়েছে গোয়েন্দা সংস্থার, বেশ বেদনার্ত হৃদয়ে দেখলেও আমি খুব খুশি হয়েছি যে ভয়ঙ্কর সব তথ্য উঠেছে। কিভাবে চাঁদা আদায় করা হয়, চাঁদা কিভাবে ভাগ করা হয়, কিভাবে মামলা দেওয়া হচ্ছে, কোন কর্মকর্তা, জামাতের সম্ভাব্য প্রার্থী, বিএনপির সম্ভাব্য প্রার্থী, জামাত বিএনপির কোন কোন নেতা থানায় তদবির করতেছেন, কোন কোন নাম ঢুকাতে হবে, এ সকল বিষয়গুলো সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। যাই হোক, সেটা আরেকটি প্রসঙ্গ। আমি মূল যে কথায় আসছিলাম, এনসিপির মতো সংগঠন বলছে কামিন নামায় সই করেছেন, সরা পড়েছেন, বাসর করবেন না কেন। বিএনপিকে কোন পর্যায়ে নিয়ে গেছে, এমন নিকৃষ্ট ভাবে এত নিম্নমানের উদাহরণ দিয়ে বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। জামাত ইসলাম পরিষ্কারভাবে বলে দিয়েছে, এটা হবে না, এটা হবে, এটা হবে। ক্ষমতাসীনদের দল অর্থাৎ ইউনূসের দল, তারা জোট পাকিয়ে কিভাবে নির্বাচন পিছানো যায়, কিভাবে অস্থিতিশীলতা দেখিয়ে বলে এখন নির্বাচনে পরিস্থিতি নাই, করা যাবে না, সব কিন্তু মেটিকুলাস ডিজাইনে করা হচ্ছে। তাদের একটা স্ট্র্যাটেজি আছে, সেটা তারা ঠিকঠাক মতো করছেন। বিএনপি দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য কোন বিদেশ থেকে আনা ভাড়াটিয়া ডক্টর আলী রিয়াজ যে বাংলাদেশের নাগরিকই না, তার পিছনে গিয়ে ধন্না দেয় বড় ব্যাগ নিয়ে সালাউদ্দিন সাহেব সহ অন্যান্যরা। মাহমুদুর রহমান মান্নাদের মতো পরিচ্ছন্ন রাজনীতিক ব্যক্তিরা, টকশোতে গিয়ে কথা বলা জুনায়েদ সাকিরা, তাত্ত্বিক কথা বলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকরা সহ অন্যান্যরা সবাই ধর্ণা দিয়েছে কার কাছে? আমেরিকা থেকে আসা এক লোক যে বাংলাদেশের প্রিয় জন্মভূমির নাগরিকত্ব ছেড়ে চলে গেছে, তার কাছে গিয়ে ধর্ণা দিচ্ছে, আমাদের এই দয়াটা শোনেন, আমাকে এইটা শোনেন, এইটা রাখেন প্লিজ, এইটা নোট অফ ডিসেন্ট। কি করুণা ভিক্ষা করতেছে ক্ষমতায় যাওয়ার জন্য। শেষ রক্ষা হলো না। এখন বিএনপি বলছে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, তারা নাকি প্রতারণার শিকার। প্রতারণার শিকার সেদিনই হয়েছেন যেদিন অবৈধ ক্ষমতা দখলদারকে নিয়ে উচ্ছ্বসিত হয়েছিলেন। প্রতারণার শিকারের কথা মাহমুদুর রহমান মান্না সাহেব বলেছেন। আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ তিনি। এখন একুল ওকুল দুকুল হারানো অবস্থা তাদের, কুলহারা কলঙ্কিনীর মতো হয়ে গেছেন, মাইনকা চিপায় পড়ছেন। বিএনপিকে ন্যূনতম ছাড় জামাত এবং ইউনূস দেবে না। এনসিপি
জামাতের তৈরি করা সংগঠন। কারাগারে থাকা অবস্থায় জামাতের দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি গণমাধ্যম ব্যক্তিত্ব সাবেক এমপি গোলাম মাওলা রনিকে বলেছিলেন, ওই নাহিদ অর্থাৎ জামাত এনসিপির প্রধান ও আমাদের তৈরি, আমরাই তাকে গ্রহণ করেছি। বিবিসির সঙ্গে ইন্টারভিউ দেওয়ার সময় তাহের সাহেব পরিষ্কারভাবে বলছেন, শেখ হাসিনা বিরোধী আন্দোলনটা ছিল জামাত শিবিরের আন্দোলন, আমরা নামটা ব্যবহার করিনি, তাহলে ওই বাম ধারার কিছু লোক টোকেদের রিজার্ভেশন আছে, ঝামেলা করবে, এই জন্য আমরাই করেছি। ইউনুস বলেছেন ক্লিন্টন ফাউন্ডেশনে মেটিকুলাস ডিজাইনে সবকিছু করেছি, এটা হঠাৎ কিছু না। জামাতের ইউরোপের মুখপাত্র রব মোল্লা সাহেব ইউকের একটা টেলিভিশনে ইন্টারভিউ দিয়ে বলছেন, শেখ হাসিনা বিরোধী আন্দোলনের বড় ক্রেডিট ডক্টর ইউনুসের। জানতে চাইলেন সঞ্চালক, কেন, কিভাবে? বললেন, লবিস্ট ফার্ম নিয়োগ করা, লবিস্ট ফার্মের সমস্ত টাকা পয়সা দেওয়া, অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে বিশ্ব শক্তিকে কাজে লাগানো, বাংলাদেশে টাকা পয়সা দেওয়া, এটা ডক্টর ইউনুস দিয়েছেন। এই কথাগুলো শেখ হাসিনা বিভিন্ন সময় বলতেন। তথাকথিত প্রগতিশীলরা বলতেন, না না, এগুলো হচ্ছে শেখ হাসিনার ক্ষমতায় থাকার জন্য একটা অজুহাত। হিসাব মিলেছে, শেখ হাসিনা কোনো আপোষ করতে চাননি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো দিয়ে মুসলিকা দিয়ে ক্ষমতায় থাকতে চাননি। দ্রুতগতিতে ক্ষমতায় যেতে অনেক ছাড় বিএনপি দিয়েছেন। লন্ডনে ইউনুস এলে তার সঙ্গে গোপন বৈঠক করার পরে বিএনপির যারা একটু সোচ্চার ছিলেন, গয়েশ্বর রায়, মির্জা আব্বাস সহ সবার মুখে কস্টেপ মেরে দিয়েছেন তারেক রহমান, কোনো কথা বলবেন না। এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মাইনাস করে জিয়া পরিবারের আত্মীয় এবং ক্ষমতার প্রভাবান্বিত সালাউদ্দিন সাহেবকে দায়িত্ব দিয়েছেন সবকিছু দেখভাল করার। কদিন আগে দেখলাম ডক্টর মঈন খান কি যেন বলতে চাচ্ছিলেন সাংবাদিকদের, সালাউদ্দিন সাহেব তাকে থামিয়ে দিয়ে নিজেই বললেন। এখন সেই সালাউদ্দিনই বলছেন যে আমাদের স্বাক্ষর করা কাগজ সরিয়ে ফেলা হয়েছে, বিএনপিকে মাইনাস করা হবে, শুধু মাইনাস না, মাইনাসের সর্বশেষ সীমায় নিয়ে যাওয়া হবে। এক হলো শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর লুটপাট, ভয়ঙ্কর নৈরাজ্য, সহিংসতা, মব সন্ত্রাসের কারণে বিএনপি জনগণের কাছে অপমানিত হয়ে গেছে, আর দ্রুততার সঙ্গে ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতার পথে বিষাক্ত কাঁটা বসিয়ে দিয়েছে তাদের একসময়ের আপনজন জামাত, এনসিপি। তাদের ফাঁদে পা দিয়ে বিএনপি এখন সবকুল হারা অবস্থায়, এবং এটা আরো দৃশ্যমান হবে খুব শিগগিরই। আজ আমি যাদের সামনে এই কথা বলছি তারা দেখবেন আমার এই অ্যানালাইসিসের যে সকল ভিত্তি আছে, সেই ভিত্তি স্বল্প এই ভিডিও কন্টেন্টসে বলা সম্ভব নয়, তবে আমি নিশ্চিতভাবে আপনাদের তথ্য দিচ্ছি। বিএনপিকে রাস্তায় বিষাক্ত কাঁটাবিদ্ধ অবস্থার ভিতরে ফেলার জন্য যা কিছু করার দরকার, সে ব্যবস্থা পরিকল্পিতভাবে একটা সুপরিকল্পিত স্ট্র্যাটেজিক প্ল্যানের মধ্য থেকে অন আফটার অ্যানাদার করা হচ্ছে। ক্ষমতায় চলে গেছিলেন না বিএনপি, পল্টনের সভায় শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর বলা হয়েছিল না, খুব শিগগিরই তারেক রহমান আসবেন, এখানে বক্তব্য রাখবেন। তারেক রহমান এসেছেন? আসেন নাই। তার কাছে হয়তো অনেক তথ্য আছে, তারপর তিনি অনেক ছাড় দিয়ে গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসগুলোয় বসতে স্বপ্নবিলাসী হয়েছিলেন। কিন্তু রাজনীতিতে বিএনপি গোয়েবলস, যিনি ডাস্টবিন নামে পরিচিত, তিনি যেভাবে ফর্মুলা দিয়েছেন সেভাবেই তাদের ছাড়তে বাধ্য হয়েছে। কারণ আমরা দেখেছি যে দেশে বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসে স্বাধীনতার মহানায়কের নামটি পর্যন্ত গণমাধ্যম লিখতে পারে না, তারা ইউনুসের ফর্মুলা, ইউনুসের গোয়েবলসের ফর্মুলা অনুযায়ী নিউজ করবে, এটা স্বাভাবিক। এটা নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। যারা ইংরেজি বোঝেন তারা ইংলিশে দেওয়া ইন্টারভিউটি, আর যারা নিজেরা না বোঝেন
তারা দয়া করে আপনাদের আপনজন, পরিবারের সদস্য, সন্তান সন্ততি, শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে এই ইংরেজি ইন্টারভিউটাকে ট্রান্সলেট করে একটু বোঝার চেষ্টা করবেন। সমকালীন পৃথিবীতে এতটা সমস্ত বিষয় কভার করা, পরিমিত, পরিমার্জিত, সমস্ত তথ্য সম্বলিত, আইনানুগ, গণতান্ত্রিক সমস্ত বিষয়গুলোকে একজন রাষ্ট্রনায়ক যেভাবে আনতে হয় ইন্টারভিউতে, সবটাই তিনি নিয়ে এসেছেন। শেখ হাসিনা ক্ষমা চাইবেন না, শিরোনাম করল বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকা। কেন ক্ষমা চাইবেন? ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালে বলা হচ্ছে শেখ হাসিনা সব অপরাধ করছেন, আর বাইরের থেকে তিনি বলবেন যে আমি ক্ষমা চাই। এইটা ভিডিও কন্টেন্টসটাকে ইলেকট্রনিক এভিডেন্স হিসাবে কোর্টে দাখিল করে বলা হবে শেখ হাসিনা নিজেও স্বীকারোক্তি করেছেন, অতএব সাজা সর্বোচ্চ দিতে আর কোনো বাধা নেই। শেখ হাসিনাকে কি এরকমই মনে হয়? প্রায় 60 বছরের কাছাকাছি তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্বই পালন করছেন তিনি 44 বছর। সরকার এবং বিরোধী দলে তার দায়িত্ব পালনের পরিসর অনেক লম্বা। পরিবার থেকে রাজনীতি শিখেছেন, নিজে রাজনীতি করেছেন। ছাত্র জীবনে ঢাকার উল্লেখযোগ্য একটি কলেজের নির্বাচিত ছাত্র সংসদের ভিপি ছিলেন। দয়া করে স্বামী বা বাবার অজুহাতে এসে রাজনীতিতে দাঁড়ান নাই তিনি। ফলে কি বলতে হয় ইন্টারভিউতে, কি কি বিষয় নিয়ে আসতে হয়, তিনি সবটুকু নিয়ে এসেছেন। তিনি কোনো মিথ্যাচার করেননি, তিনি দায় অস্বীকার করেননি। তিনি বলছেন যে তার যে কমন রেসপন্সিবিলিটিস, সেটাকে তিনি অস্বীকার করেননি। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যেটা করতে হয় সেটা তিনি করেছেন। সেই প্রসঙ্গ নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলছি। শেখ হাসিনা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার প্রধান। সংবিধান অনুসারে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তার। সংবিধানে বলা হয়েছে মানুষের জীবন ও সম্পদ, শুধু মানুষের না, রাষ্ট্রের সবকিছুর রক্ষার সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্রের পক্ষেটা কে করবে? সরকার করবে। সরকারকে নির্বাচিত প্রতিনিধি এবং তাদের অধীনে যে সকল বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি কর্মচারী, সরকারি বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করে থাকেন, তাদের মধ্য থেকে এটা হবে। রাষ্ট্রের, সরকারের, মানুষের জীবন এবং সম্পদ রক্ষার সাংবিধানিক দায়িত্ব সরকারের। একটা স্কুলের বেঞ্চ রক্ষার দায়িত্ব সরকারের। পদ্মা সেতু রক্ষার দায়িত্ব সরকারের। অর্ডিনারি রাম রহিমের সম্পদ এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। এটা ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটিস, এটা মৌলিক দায়িত্ব সরকারের। একটি নির্বাচিত সরকারকে উচ্ছেদের জন্য আত্মস্বীকৃত মেটিকুলাস ডিজাইন, আত্মস্বীকৃত এই কারণে বললাম, ডক্টর ইউনূস তো নিজেই ক্লিন্টন ফাউন্ডেশনে বলেছেন হঠাৎ কিছু ঘটে নাই, আমরা মেটিকুলাস ডিজাইন করে এটা করেছি। ইউনূসের যে সিপাহসালাররা তারাও বলেছেন যে হ্যাঁ আমরা পুলিশ মেরেছি, আমরা মেট্রো রেল, পদ্মা সেতু, আমরা টেলিভিশন ভবন হামলা করেছি। এমন বলেছেন যে আমরা যদি পুলিশকে না মারতাম, হত্যা না করতাম, তাহলে কি আন্দোলন সফল হতো? 5 তারিখে সফল না হলে আমরা অস্ত্র তুলে নিতাম। এগুলো তো ওপেন কনফেশনাল স্টেটমেন্ট, এটা প্রকাশ্য স্বীকারোক্তি, এটা প্রকাশ্য অপরাধের দায় স্বীকার। এভাবে তারা শেখ হাসিনার গণতান্ত্রিক সরকারকে সংবিধান লঙ্ঘন করে উচ্ছেদের যে প্রক্রিয়া করেছিলেন, সেখানে যে সহিংসতা করেছিল, সেই সহিংসতায় একটা উদাহরণ দিয়ে বলি, 450 থানা আক্রমণ করা হলো। সিরাজগঞ্জের একটি থানায় 13 জন পুলিশকে আটকে মেরে পুড়িয়ে নির্মম, বর্বরোচিত, নারকীয় নৃশংসতার ঘটনা যারা ঘটালো, তাদের প্রতিরোধ করতে পুলিশ, আর্মি, র্যাব, বিজিবি অথবা সরকারি অন্যান্য দায়িত্বে যারা ছিলেন, তারা তাদেরকে ঠেকাবার জন্য ব্যবস্থা নেবেন না, নাকি বসে থাকবেন,
নাকি তারা ললিপপ চকলেট চুষবেন? আইন কি বলছে? আইন বলছে আমি একজন পুলিশ, আমি রাষ্ট্রীয় দায়িত্বে আছি, আমি একজন নাগরিক, আমি স্বাভাবিক জীবনে আছি। আমাকে যদি কেউ হামলা করে, যদি দৃশ্যমান হয় যে আমাকে হত্যা করবে, তাহলে আমি আত্মরক্ষার জন্য তাকে আমি হত্যা করতে পারি। এটা আইন এই অধিকার আমাকে দিয়েছে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি, বাংলাদেশের দণ্ডবিধি এবং সংবিধানে, যেটাকে বলে সেলফ ডিফেন্স। তো যে পুলিশের সদস্যরা, র্যাবের সদস্যরা, বিজিবির সদস্যরা, আনসার সদস্যরা, আর্মির সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রাষ্ট্রীয়ভাবে নিয়োজিত ছিলেন, তিনি রাষ্ট্র দ্বারা নিয়োজিত ছিলেন। এই রাষ্ট্রীয় দ্বারা নিয়োজিত অর্থাৎ তিনি অফিসিয়ালি লফুলি ডিপ্লয়েড ছিলেন। তিনি যখন দেখবেন যে তাকে মারা হচ্ছে, সাধারণ নাগরিককে মারা হচ্ছে, উত্তরায় যুবলীগ নেতা জুয়েলকে মেরে টাঙিয়ে রেখেছে, যাত্রাবাড়িতে পুলিশকে মেরে টাঙিয়ে রেখেছে বর্বরতা দেখাবার জন্য, এবং তারপরও আক্রমণ চলছে, তখন কি আক্রমণকারীদেরকে বলবেন আমরা অসহায়, আপনার দরকার হয় আরো আক্রমণ করেন? তখন আইন হচ্ছে তিনি প্রতিরোধ করবেন। সেই প্রতিরোধ করতে যদি বল প্রয়োগ করতে হয়, বল তিনি প্রয়োগ করবেন। এর জন্য শেখ হাসিনা, এর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর, এর জন্য পুলিশের আইজিপির কোনো অর্ডার দেওয়ার দরকার নাই। যিনি ওখানে ডিপ্লয়েড আছেন, নিয়োজিত আছেন, আইনই তাকে অধিকার দিয়েছেন তিনি কি করবেন। যদি তিনি অপ্রয়োজন অতিরিক্ত বল প্রয়োগ করেন, তাহলে সেটা তার ক্ষমতার অপব্যবহার হিসাবে বিচার হতে পারে। যখন কিছু হত্যাকাণ্ড নিয়ে কথা উঠল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপ্রিম কোর্টের বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান এবং অপর দুইজনের নেতৃত্বে একটা ইনকোয়ারি কমিটি করে দিলেন। এই ইনকোয়ারি কমিটি ইনকোয়ারি শুরু করলো। যদি সেই ইনকোয়ারিতে রিপোর্ট আসতো যে এখানে অপ্রয়োজনে বল প্রয়োগ করা হয়েছে, তাহলে ডেফিনেটলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতো। শেখ হাসিনা তো আপন দেখেন না, তার সরকারের সময় তো এক্সিস্টিং এমপি ক্ষমতাসীন দলের দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত হয়েছেন। তার সরকারের প্রভাবশালী একজন সাবেক মন্ত্রীর জামাতা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন, তার তো মৃত্যুদণ্ড হয়েছে। ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় টেইলরিং শপের একজন কর্মচারীকে আক্রমণ করার ঘটনা অনেকেই বলেছিল ছাত্রলীগ জড়িত, তাদের বিচার হবে না। শেখ হাসিনা সরকার দেখিয়েছেন বিচার হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে তাদের। শেখ হাসিনা তো ছাড় দিতেন না। তাহলে সেই ইনকোয়ারি কমিটির ইনকোয়ারি আসার সুযোগ দেওয়া হলো না। তাদের যে দাবি ছিল কোটার বিষয়টা নিষ্পত্তি হয়ে গেল, তারপরও তাকে উচ্ছেদ করতে হবে। অর্থাৎ টার্গেটটা হচ্ছে শেখ হাসিনা। ছাত্র শিবিরের সাবেক নেতা স্পষ্ট করে বলছেন যে আমাদের মূল টার্গেট গণভবন ছিল না, আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা। আর এটা কোনো বিপ্লব ছিল না। ডক্টর ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনে যে বক্তব্য রেখেছেন, সেখানে তিনি যাকে এই সমস্ত ঘটনার মাস্টার মাইন্ড হিসাবে, মূল প্ল্যানারের যে এক্সিকিউশনের মূল ব্যক্তি হিসাবে তুলে ধরেছিলেন, এখন তথ্য সম্প্রচার উপদেষ্টা, তিনি পরিষ্কারভাবে বলছেন ওটা কোনো বিপ্লব ছিল না, কোনো আন্দোলন ছিল না। মাহফুজ বলছেন এটা ক্ষমতা পরিবর্তনের, রিজিম পরিবর্তনের একটা ষড়যন্ত্র ছিল। যিনি মাস্টার মাইন্ড ছিলেন তিনি বলছেন ওটা আন্দোলন, বিপ্লব ছিল না, ওটা ছিল রেজিম পরিবর্তনের একটি ষড়যন্ত্র। শেখ হাসিনা এবং অন্যান্যরা যে বলেন এটা ষড়যন্ত্র ছিল, সেটা তারা নিজেরাও বলেন। এরপরেও কি বুঝতে বাকি আছে যে ওইটা কি ছিল? যে কথা দিয়ে শুরু করেছিলাম, পুলিশ, র্যাব, আর্মি, বিজিবি, আনসার, এমনকি সিভিলিয়ান যারা অফিসিয়াল ডিউটিতে ছিলেন, তারা ব্যক্তিগত ক্যাপাসিটিতে কোনো অন্যায় করেননি। তারা রাষ্ট্রীয় দায়িত্ব রক্ষা করতে গিয়ে, রাষ্ট্রের এবং নাগরিকের জীবন সম্পত্তি রক্ষা করতে গিয়ে তারা যদি ফোর্স অ্যাপ্লাই করে থাকেন, তাহলে সেটা আত্মরক্ষার জন্য সেলফ ডিফেন্স হিসাবে বিবেচিত হবে। আচ্ছা, ধরে নিন তারা অপ্রয়োজনে গুলি করছে, তাহলে সেই হত্যাকাণ্ড নিয়েও মামলা হবে। মামলা হওয়ার পরে আমাদের আইনে কি বলছে, যে কোনো ঘটনার যদি দুইটা ভার্সন আসে, দুইটা ব্যাখ্যা আসে, একটা লোক মারা গেছে উদাহরণ হিসেবে বলি,
এক পক্ষ বলল যে ভাইরা মেরেছে, আর এক পক্ষ বলল না ওর শ্বশুর বাড়ির লোকরা ওকে মেরেছে। তখন আইন কি? আইন হচ্ছে দুটি মামলা হবে, দুইটি মামলা সাইমালটেনিয়াসলি ট্রায়াল হবে, অর্থাৎ পাশাপাশি বিচার হবে। কোর্ট নির্ধারণ করবেন যে প্রকৃত পক্ষে কে মেরেছে। জুলাই আগস্টের সহিংসতার ঘটনায় পুলিশ এবং অন্যান্য যারা মারা গেছে তাদের হত্যাকাণ্ডের বিচার হবে না, এই যে চিঠিটা দেওয়া হলো ইউনূস সরকার থেকে, এটাই তো অবৈধ। এটার দ্বারা তো প্রমাণিত হয় যে খুনিদের বাঁচাবার জন্য এটা নেওয়া হয়েছে। না হলে দুইটাই বিচারে যাবে। পুলিশ যদি অন্য কাউকে অন্যায়ভাবে মারে, বিচারে যদি সাব্যস্ত হয় যে না এখানে পুলিশের এই গুলি চালাবার দরকার ছিল না, তারা অন্যায় করেছে, তাহলে অবশ্যই তারা দণ্ডিত হবে। আর যদি প্রমাণিত হয় যে ওই সিচুয়েশনে পুলিশ গুলি করা ছাড়া কোনো বিকল্প ছিল না, তাহলে পুলিশ ওই যে সেলফ ডিফেন্স, আত্মরক্ষায় পুলিশ পরিত্রাণ পাবে। পুলিশের আইজিপি, সাবেক একাধিক মেট্রোপলিটন পুলিশ কমিশনার, অনেক গুরুত্বপূর্ণ অফিসার সহ কনস্টেবল অফিসাররা কারাগারে। অনেকের আইসিটিতে বিচার হচ্ছে, অনেকের বিরুদ্ধে মামলায় আসামি করে বিচারের প্রক্রিয়া রয়েছে। পুলিশ তার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে, ব্যক্তিগত ক্যাপাসিটিতে গিয়ে অপরাধ করেছে। আর্মি, বিজিবি, র্যাব, আনসার কেউই ব্যক্তিগত ক্যাপাসিটিতে কাজ করে না, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গেছিল। সেটা সাংবিধানিকভাবে তার লফুল অথরিটি নিয়ে তিনি দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। ফলে তাদেরকে ব্যক্তিগত অপরাধের দায়ে অভিযুক্ত করার আইনগত কোনো ভিত্তি নাই। বরং সকল হত্যাকাণ্ডের বিচার কোর্টে নিয়ে এসে দেখতে হবে পরিস্থিতির কারণে তিনি মেরেছেন নাকি ক্ষমতার অপব্যবহার করে মেরেছেন। যদি অপব্যবহার করে নিশ্চয়ই তার বিচার হবে। এই বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে। শেখ হাসিনা প্রকাশ্যভাবে বলেছেন আমি দুঃখিত, আমি সমবেতী। ওই ঘটনার সময় তিনি বুক উজাড় করে গুলি নিয়েছেন বলে যে প্রচারণা ব্যাপক আকারে, যদিও তার বাবার ইন্টারভিউটা ডিফারেন্ট, স্নিগ্ধ মুগ্ধদের ফ্যামিলিকে ডেকে এনে তাদেরকে আর্থিক সহায়তা, সহানুভূতি জানিয়েছেন। অন্যান্য যারা ক্ষতিগ্রস্ত তাদের আর্থিক সহায়তা, সহানুভূতি জানিয়েছেন। হসপিটালে গিয়ে ইনজুর্ড যারা তাদেরকে দেখেছেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে সেখানে তিনি গিয়েছেন। রাষ্ট্রনায়ক হিসাবে, সরকার প্রধান হিসাবে তার উপরে যে অর্পিত দায়িত্ব সেটা তিনি পালন করেছেন। তারপরে ইন্টারভিউতে তিনি বলেছেন আমি দুঃখিত, আমি সমবেতী, আমি করণীয় যেটা সেটা করেছি। আর এজ এ হোল যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে নিশ্চয়ই সে দায়িত্ব আমার। এখন তিনি দুঃখ প্রকাশ করবেন। গ্রামে একটা খুব খারাপ শব্দ আছে, উচ্চারণ করতে পারলাম না। শেখ হাসিনাকে কি তাই মনে হয় তিনি ফাঁসির রজ্জুতে গলাকে এগিয়ে দেওয়ার জন্য বলবেন হ্যাঁ আপনারা বলছেন আমিই করছি, আমি এখন দুঃখ প্রকাশ করে বলতেছি যে আমি ক্ষমা চাচ্ছি। তিনি কনফেশনাল স্টেটমেন্ট দেবেন। শেখ হাসিনাকে খুন করতে বলেছেন? তিনি কি হুকুম দিয়েছেন? তাছাড়া রাষ্ট্রের আইন শৃঙ্খলা সম্পদ রক্ষার জন্য সরকার প্রধান হিসাবে তিনি সকলকে অর্পিত দায়িত্ব পালন করতে বলবেন। এটাই স্বাভাবিক, এটাই আইন, এটাই নিয়ম। আপনাকে ভুলে গেছেন জিয়াউর রহমানের সময় 1979 সালের 6 এপ্রিল পর্যন্ত প্রতিনিয়ত প্রতিদিন মার্শাল্লাহ কারফিউ দিয়ে রাষ্ট্র শাসন করার মধ্যে কি পরিমাণে সোলজারদের, অফিসারদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল কোর্ট মার্শালের নামে। ভুলে গেছেন? এরকম ঘটনা অসংখ্য আছে। শেখ হাসিনার ইন্টারভিউ যারা পড়েন নাই পড়ে দেখবেন, এই ইন্টারভিউর ভিতরে তিনি সমস্ত তথ্যপত্র সমস্ত কিছু উল্লেখ করেছেন। সমকালীন ইতিহাসে ডক্টর ইউনূস লন্ডনের চাথাম হাউস ইন্টারভিউ দিতে এসে বলে ফেললেন ভোটারদের জন্য কিছু রাখবো না, ও টাকা খেয়ে এদিক ওদিক চলে যায়। তুমি কে? তোমাকে কে দিয়েছে অথরিটি? আন্ডার হোয়াট প্রভিশন অফ ল? শেখ হাসিনার ইন্টারভিউ নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, যারা বলেন তিনি ক্ষমা চাননি কেন, যারা বলেন পুলিশ অন্যায় করেছে বিচার করতে হবে, তারা দয়া করে আমার এই কথাগুলোকে আইন এবং বাস্তবতার নিরিখে বিবেচনা করে দেখবেন। হয়তো অত দুঃখ লাগে নাই, কিন্তু আমি ছোট মানুষটা যেন আমার দুঃখটা বেশি লাগে আর কি।
আপনি আনিস আলমকে, বাসা হঠাৎ করে সকালে বললো আসেন দাওয়াত করেন, দাওয়াত করলো, দুপুরে খেতে গেলাম, বাসায় ওনার ওয়াইফও ছিলেন না, আমরা তিনজন রান্নাঘর থেকে খাবার নিয়ে নিয়ে খাইলাম, খাওয়ার পরে একটু দই খাচ্ছিলাম, এটা নিয়ে আনিস আলম একটু ফান করে একটা ছবি দিল। মানে এটা তো একটা জাতীয় ঘটনায় পরিণত হয়ে গেল। এই রকমের জিনিসটা কি? আমি তো মানে বুঝতে পারছি না যে এটা কি কোনো কথা হতে পারে। আপনি দেখেছেন এই যে বাংলা আউটলুক নামক একটা পত্রিকা, এই পত্রিকাটা, এই ধরনের একটা পত্রিকা আছে অনলাইনে, আমি আসলে এটা জানতাম না অতটা সিরিয়াসলি। কিন্তু এখানে আমাদের নিয়ে একটা লেখা হলো যে থ্রি স্টুজেস অফ ম্যানুফ্যাকচার্ড মরালিটি, এবং সেটা ঠিক আছে, ওই পর্যন্ত সে লেখছে। এই আবু জাকির, এই সাংবাদিক ভদ্রলোক নিশ্চয়ই খুব বড় সাংবাদিক, তবে আমি ওনাকে চিনি না, ছোট মানুষ তো এই জন্য আর কি। এটা হয়, কিন্তু আপনি দেখবেন একটা পিপিলিকা কিন্তু যত চেষ্টা করুক সে কিন্তু হাতিকে পরিপূর্ণভাবে দেখতে পারবে না। তো আমি তো ওনার কাছে একটা পিপিলিকার মতো, তো ওনাকে দেখতে পাই না, ওনাকে চিনি না। কিন্তু আমাদের প্রেস সেক্রেটারি ওনার ফেসবুক পোস্টে যখন এটা শেয়ার করে, তখন তো বুঝতে হয় যে ব্যাপারটা বোধহয় সিরিয়াস কিছু। তো আমি যাই হোক, একটু দুঃখের কথা বলতে যে বেশি বলে ফেলাম, সরি। আপনার অবজারভেশনটা কি আছে বলো তো দেখি ভাই, আমরা কি মানে দইও খাইতে পারবো না, ফেসবুকে ছবি দিতে পারবো না? এই প্রশ্নের উত্তরটা একটু দীর্ঘ হবে। প্রথমত, মানুষের ব্যক্তিগত যে বিষয়াবলী, কে কার বাসায় দাওয়াত খাবে, কে কোন সিনেমা দেখবে, কে কোন খেলা পছন্দ করবে, কে কোন দলকে সমর্থন করবে ক্রিকেট অথবা ফুটবলে, এগুলি যার যার ব্যক্তিগত বিষয় এবং এগুলিতে কারোই মতামত দেওয়ার কোনো সুযোগ নেই। এমনকি আমরা যে জাতীয় নির্বাচনে ভোট দেই সেটাও স্বাধীন, গোপন, এবং এখানে স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে যদি না জানায় তাহলে জানার কোনো সুযোগ নাই। এবং এইখানে প্রভাবিত করার কোনো নিয়ম নাই, যে আমি আরেকজনকে কোথাও ভোট দিতে বাধ্য করতে পারি না। আমি তাকে আহ, প্রভাবিত করার চেষ্টা করতে পারি আমার প্রচার প্রচারণা দিয়ে, কিন্তু আমি তাকে বাধ্য করতে পারি না, বলতে পারি না যে এটা করতেই হবে। কিন্তু আমি লক্ষ্য Right. করেছি আমাদের সোশ্যাল মিডিয়াতে একদল অসুস্থ মানুষ তৈরি হয়েছেন, যারা অন্যের মতামতকে তাদের মতামতের সঙ্গে না মিললে এক ধরনের শত্রুতায় তারা লিপ্ত হয়ে পড়েন, গালিগালাজ করেন, ফেক ছবি তৈরি করেন, আহ যার সম্পর্কে জানেন না তার সম্পর্কে ঢালাও মন্তব্য করেন, কিছু ট্যাগ রয়েছে সেই ট্যাগগুলি ব্যবহার করেন, যার মধ্যে আছে সুবিধাভোগী, দোসর, ফ্যাসিস্ট, কালচারাল, পলিটিক্যাল ফ্যাসিস্ট, এবং এছাড়াও কিছু অশ্লীল কথাবার্তা আছে, সেগুলো তারা বলে। এই যে নিচতা, এই নিচতাকে প্রশ্রয় দেওয়াটা আমি দেখেছি কিছু ক্ষমতাবান মানুষ করে থাকেন, এবং এই নিচতাকে এস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য তাদের চেষ্টার কোনো ত্রুটি নাই। কে কি শেয়ার দিয়েছেন আমি আসলে জানি না। আমি আপনার কাছ থেকে জানলাম, কোথায় প্রকাশিত হয়েছে সেটাও আমি আপনার কাছ থেকে এখন জেনে দেখার চেষ্টা করছি। তবে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বলা দরকার, আমাদের ব্যক্তিগত যে সম্পর্ক, সেই সম্পর্ক কোনো রাজনৈতিক পরিচয় কিংবা কোনো আহ ব্যক্তিগত পছন্দ অপছন্দ দিয়ে নির্ধারিত হয় না, বরং আমাদের ব্যক্তিগত সম্পর্কগুলি আমাদের একের সঙ্গে অন্যের যে বন্ধুত্ব সেটা দিয়ে নির্ধারিত হয়। আমার বহু বন্ধু আছেন যারা দলমত এবং রাজনীতি এবং খেলাধুলা থেকে শুরু করে বহু বিষয়ে সম্পূর্ণভাবে আমার বিপরীত মেরুতে অবস্থান করেন, কিন্তু তাদের সঙ্গে আমার বন্ধুত্বের কখনো কোথাও কমতি হয় নাই। আমরা একই টেবিলে বসে চা নাস্তা খাই, গল্প গুজব করি, দুষ্টুমি করি, আহ কখনো কখনো কৌতুক করি, কখনো কখনো একে অন্যের দলকে নিয়ে সমালোচনা করি, এবং আমাদের তাতে বন্ধুত্বের বিন্দুমাত্র ঘাটতি হয় না। যারা সভ্য দেশ থেকে লোক এনে আমাদেরকে সভ্য বানানোর চেষ্টা করছেন, যারা সনদে সই করে বলেন যে আমরা এখন সভ্য হলাম, তারাই সভ্য দেশ থেকে সভ্য আচরণটা আমদানি করতে পারেন নাই। আপনি যদি আমেরিকায় যান, ইংল্যান্ডে যান, ইউরোপের বিভিন্ন দেশে যান, তাহলে দেখবেন এই যে প্রতিনিয়ত সহমত হওয়ার চাইতে তারা ভিন্নমত হওয়াকে বেশি শ্রদ্ধা করেন। আজকে থেকে শত শত বছর, 200 বছর আগে, 200 না, প্রায় 350 বছর আগে ভল্টেয়ার লিখে গিয়েছেন যে অন্যের মতামতের স্বাধীনতাকে রক্ষা করার জন্য তিনি যুদ্ধ করতে প্রস্তুত আছেন। তিনি একমত না হতে পারেন, কিন্তু ব্যক্তির ভিন্নমত প্রকাশের স্বাধীনতার জন্য তিনি যুদ্ধ করবেন। এত বছর আগে
ইউরোপে যে সভ্যতা এসেছে এত বছর পরে, আমেরিকার পাসপোর্ট, ইউরোপের পাসপোর্ট, নেদারল্যান্ডের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে ঢুকেও এই সভ্যতাটা তারা রপ্ত করতে পারেন নাই, যে ভিন্ন মতাবলম্বীকে শ্রদ্ধা করতে হবে, কারোর সমালোচনাকে সহজে গ্রহণ করতে হবে এবং সমালোচনার উত্তর যুক্তির মাধ্যমে দিতে হবে, যৌক্তিকভাবে দিতে হবে। কিন্তু সেইখানে না গিয়ে তারা এক ধরনের কুপ্রবৃত্তি চরিতার্থ করছেন, ব্যক্তি আক্রমণ করছেন এবং ব্যক্তির বন্ধুত্বকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। তাদের যে পলিসি বা তাদের যে প্যাকেট, তাদের যে কুয়া, তাদের যে গর্ত, তাদের যে ডোবানালা, সেই ডোবানালার জীবন দিয়ে আমাদের জীবনকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। আপনি শুরুতেই বলেছেন যে আমরা নাকি ছোট। হ্যাঁ, আমরা ছোট হতে পারি, কিন্তু এই ছোট হওয়াটা আমাদের বিনয়। কিন্তু আমাদের চাইতেও যে ছোট হতে পারে, এইটা দেখে আমি আনন্দিত হয়েছি যে আমরা কত ক্ষুদ্র, তার চেয়েও ক্ষুদ্র আরো মানুষ হতে পারে। বৃহৎ চেয়ার, বৃহৎ পদ, ক্ষমতা, জ্ঞানী ব্যক্তির সংস্পর্শ বা সাহচর্য যে কারো ভেতরের ময়লাকে দূর করতে পারে না, কারো ভেতরের হিংসা, ঘৃণা এবং বিদ্বেষকে দূর করতে পারে না, এই ধরনের প্রচারণা হচ্ছে, সেটার প্রমাণ। নজরুল বহু বছর আগে একটি কবিতা লিখেছিলেন, সেই কবিতার লাইন ছিল, আমায় সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও হে প্রভু উদার। এবং তিনি বলেছিলেন, যদি শতেক জন্ম নরকেও যাপি, যদি শতেক জন্ম পাপে হই পাপী, তাই না? এবং তারপরে লিখেছেন, যদি নরকেও যাপি, এই কথা বলেছিলেন। তারপরে বলেছিলেন, জানি জানি প্রভু তারও আছে ক্ষমা, ক্ষমা নাই নিচতার। তো এই নিচতার যে ক্ষমা নাই, সেটা আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম বহু বছর আগে বলে গিয়েছেন, যে শতেক আহ জন্ম পাপে পাপী হলো এবং যুগ যুগান্ত নরকে জাপলো। এই লাইনটা হচ্ছে এরকম, যদি শতেক জন্ম পাপে হই পাপী, যুগ যুগান্ত নরকেও জাপি, জানি জানি প্রভু তারও আছে ক্ষমা, ক্ষমা নাই নিচতার। এই নিচতার আসলে ক্ষমা নাই, এটা আমাদের কবি নজরুল ইসলাম বলে গিয়েছেন। এখন যখন তারা তাদের মত প্রকাশ করেন, তখন তারা রবীন্দ্রনাথের চাইতে নজরুলকে বড় করেন, অথবা নজরুলের চাইতে রবীন্দ্রনাথকে বড় করেন। এই যে প্রবণতা, এই প্রবণতা এক ক্ষুদ্রতা। বৃহতের সাথে বৃহতের কোনো তুলনা হয় না, ক্ষুদ্রের সাথে ক্ষুদ্রের তুলনা হয় না। প্রতিটি মানুষ আলাদা আলাদা ভাবে মানুষ। এইটা হচ্ছে এই কুপ্রচারণা, এইটা পরিকল্পিত। এবং এইটা যে পরিকল্পিত, সেটার প্রমাণ হচ্ছে এই ছবিটিকে এআই দিয়ে একটা কুৎসিত ভাবে এটাকে পরিবর্তন করেও কিছু ছবি ছাড়া না, হয়েছে। আপনি যেটা বলছেন, এবং এই এই যে কুকাজ, এই কুকাজকে যারা উৎসাহ দেন, তাদেরকে তুষার এরা। ভাই, তুষার জি। ভাই, আমি আপনাকে একটু থামাচ্ছি এখানে। আপনি যেটা বলছেন এটা তো আরেকটা ছবির কথা। আমাদের আপনি আপনি তো মূল ছবিটা দেখেন, মানে ওরা যে স্টোরিটা করেছে, সেই স্টোরিটার মধ্যে আমাদের তিনজনের ছবি দিয়েছে এবং নিচে লিখেছে ট্রুথ লাই। একদিকে সবুজ, একদিকে লাল, সামনে আবার তিনটা বানর বসিয়ে দিয়েছে। বসিয়ে দিয়ে একটা বানর চোখ বন্ধ করে আছে, একটা বানর কান ধরে আছে, একটা বানর মুখ বন্ধ করে আছে। মানে ওইটা আমি তারা দেখি বলতে নাই, চেয়েছে যে ওইটা আমি দেখি না, আমি শুধু ছবিটা এটা দেখেছি, দেখেন কারণ না। আমাকে লোকজন আপনি পাঠিয়েছে। দেখেছেন যে সামনে আরেকজন সেলিব্রিটি নারীকে বসিয়ে দিয়েছে, ওটা কথা বলছেন আপনি বোধহয়। এই যে তাদের সভ্যতা, তারা বিদেশ থেকে যে সভ্যতা শিখে এসেছেন, ফ্রান্সেই ভল্টেয়ার জন্মেছিলেন, তাদের তো বিভিন্ন নীতি নির্ধারণ হয় ফ্রান্স থেকে। তো ওই ফ্রান্স থেকেই এইসবের এই কুকাজের সূচনা। এই ফ্রান্সে গিয়ে কে কে জুটেছেন আমি বলি। ওইখানে নাহিদ রেইনস নামে এক ড্রেইন যুগে জুটেছে, যে প্রতিনিয়ত গত 15 বছর ধরে আমাকে গালিগালাজ করেছে, কারণ আমি আওয়ামী লীগের সমালোচনা করি। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই যে আমরা জীবনের ঝুঁকি নিয়ে, সম্মানের ঝুঁকি নিয়ে আমরা যে বছরের পর বছর আওয়ামী লীগের কুকাজের সমালোচনা করেছি, সেই সমালোচনা তাদের ভালো লাগে না কেন? কারণ আমরা এদেরও সমালোচনা করি। আমরা কোথাও কিছু দ্বিমত পোষণ করলে আমরা সেটা সাহসের সঙ্গে প্রকাশ করি, কারণ আমরা মনে করি গণতন্ত্র এবং সভ্যতার একটি মূল চালিকা শক্তি হচ্ছে নিজের মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু যারা এগুলা নিয়ে বিরাট বিরাট বক্তৃতা দেন, তারা আসলে মনের মধ্যে এগুলা বিশ্বাস করেন না। এগুলি হচ্ছে তার প্রমাণ, এই কুকাজগুলি হচ্ছে তার প্রমাণ। এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে ওই সময়ে এই সরকারের উপদেষ্টা আসিফ নজরুল আমার স্ট্যাটাস শেয়ার করেছেন, এবং যে স্ট্যাটাসটা সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছিল, সেটা হচ্ছে যে আহ চাকরের সম্পদ দেখলে মালিকের সিন্ধুকের গভীরতা টের পাওয়া যায়। এটা রাইট, নিয়ে রাইট, আমাকে, এইটা নিয়ে তখন আমাকে বিভিন্নভাবে হ্যারাস করার চেষ্টা করা হয়েছে। আমি যাতে নির্যাতনের শিকার হই সেটার চেষ্টা করা হয়েছে। আমি দেখছি যে সেই একই প্রবণতা থেকে এখনকার ক্ষমতাবানরা বা ক্ষমতাসীনরাও নিজেদেরকে আলাদা করতে পারেন নাই। আজকে যেখানে দাঁড়িয়ে আমি জুলাই মাসে বক্তৃতা দিয়েছি,
আমার বক্তৃতার পর ওই একই জায়গায় দাঁড়িয়ে একই জনসভায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আসিফ নজরুল, তিনি বক্তৃতা দিয়েছিলেন। আহ আজকে যে উপদেষ্টা আছে মুস্তফা সরোয়ার ফারুকী, সে গল্প করে সে কত বছর ধরে আমেরিকান ক্লাবে বসে বসে নাকি সরকার উৎখাতের পরিকল্পনা করত। মুস্তফা সরোয়ার ফারুকী কতবার আমার সঙ্গে ফোনে কথা বলেছে এইটা সে জানে এবং আমি জানি। তারপরে আজকে যারা বিদেশ থেকে বিভিন্ন সময় অ্যাক্টিভিস্ট ছিল, তাসনিম খলিল থেকে শুরু করে সায়ের জুলকার নাইন, তারা কতবার আমার সঙ্গে ফোনে কথা বলেছে এবং বলে নাই, এটা তারা জানে। কিন্তু এইগুলিকে বিক্রি করার কোনো চেষ্টা কিংবা এইগুলি দিয়ে কোনো সুবিধা হাসিল করার কোনো চেষ্টা আমার বা আপনার বা অন্য কারোর মধ্যে ছিল না, এখনো নাই। যখন বলে সুবিধাভোগী, আমি চ্যালেঞ্জ করতে চাই যে অন্তত আমাদের তিনজনের নামে কোনো ধরনের সরকারি সুবিধা নেওয়ার প্রমাণ কেউ দিতে পারবে না। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ ছিলাম, আমরা চাকরি ব্যবসা যাই করেছি সেটা নীতি নৈতিকতার ভেতর দিয়ে যতটুকু করা সম্ভব আমরা চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি হালাল রুজি আয় করার জন্য এবং আমরা চেষ্টা করেছি সেই দিয়েই জীবনযাপন করার জন্য। কিন্তু এই সকল কিছুই আমি দেখি যে কিছু মানুষ শুধুমাত্র আমাদের যুক্তি তর্ক কিংবা আমাদের আলোচনার মুখোমুখি হতে না পেরে তারা এই অসভ্য আচরণের আশ্রয় নেন। আমি আবারও বলবো যে ওই নজরুলের কবিতা প্রার্থনা সেইটা সবাইকে একবার পড়ে দেখতে, কারণ তিনি আসলে ওইখানেই বলেছিলেন যে নীচতার চেয়ে কোনো ক্ষুদ্রতা হয় না বা ক্ষুদ্রতার চেয়ে কোনো নীচতা হয় না। তিনি এই কথাটা পরিষ্কার ভাবে বলেছিলেন। আপনার মন যদি ক্ষুদ্র হয়, আপনি কত বড় ডিগ্রি পেয়েছেন, কত বিরাট বিদেশে থেকেছেন, কার সঙ্গে মেলামেশা করেছেন, এগুলো আসলে কিছুতেই কিছু আসে যায় না। আচ্ছা, একটা কথা আপনি বলেন, আমি একটু ব্যক্তিগত প্রসঙ্গের বাইরে যাই। এই যে আমাদের যে মানসিকতা আমরা দেখতে পাচ্ছি এখন, এটা আমরা আগেও দেখেছি, কিন্তু আগে সরকারের আমলে দেখেছি যে নানা ইস্যুতে, চিন্তার ইস্যুতে, রাজনীতির ইস্যুতে জাতিটাকে বিভক্ত করার একটা প্রচেষ্টা, যে এই স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা বলে জাতিটাকে 2 ভাগ করা, 3 ভাগ করা। তো আমরা কিন্তু ভেবেছিলাম, আমি অন্ততপক্ষে আমার কথা বলতেই পারি, আমি ভেবেছিলাম যে ডক্টর ইউনূস অরাজনৈতিক ব্যক্তিত্ব, উনি দায়িত্ব নিচ্ছেন, এখনো তো জাতিটাকে ঐক্যবদ্ধ করা উনি একটা প্রচেষ্টা হাতে নেবেন। আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম উনি তার চেয়েও দ্রুত বেগে এবং তার চেয়েও ভয়ঙ্কর ভাবে সেই বিভক্তিকে উনি কিন্তু এগিয়ে নিয়ে গেলেন। এবং এখন আমরা কিন্তু ওইটাই দেখতে পাচ্ছি যে তোমার কথা আমার পছন্দ হচ্ছে না, অতএব তুমি স্বৈরাচারের দোষর। আমি বর্তমান সরকারের সুবিধাভোগী, অতএব আমি বর্তমান সরকারের যে দৃষ্টিভঙ্গি তার সবচেয়ে বড় ধারক বাহক। এর বিরোধিতা যে করবে, এর সমালোচনা যে করবে, সেই স্বৈরাচারের দোষর হয়ে যাবে অথবা ভার হয়ে যাবে, স্টুজের হয়ে যাচ্ছি আমরা। তো এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা আমাদের দেশটাকে, জাতিটাকে আসলে কোথায় নিয়ে যাচ্ছে? আমাদের দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করার চাইতে বিভক্ত করাতেই সকলে ব্যস্ত ছিলেন, এখনো আছেন। আমাদের সংবিধান কি? আমাদের সংবিধান হচ্ছে জনগণ দ্বারা ক্ষমতায়িত। সংবিধানে বলা আছে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। অথচ জনগণকে বাদ দিয়েই সকল সিদ্ধান্ত নেওয়ার যে চেষ্টা, সেটা এখনো অব্যাহত আছে। এখনো এমন একটি প্রক্রিয়া চালু রয়েছে যেখানে কিছু মানুষ মনে করেন যে জনগণ মূর্খ, জনগণ ভোট বিক্রি করে, জনগণ কিছু বুঝে না, জনগণ কিছু জানে না, জনগণ কিছু পারে না। এইটা তারা বলেন এবং বলে তারা জনগণের জন্য তাদের নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এই একই লোকেরা আবার যখন বিপদে পড়েন তখন বলেন যে জনগণকে সাথে নিয়েই তারা সবকিছু করবেন। তাদের এই কথা এবং কাজের মধ্যে কোনো মিল নাই। এবং শুধু তাই না, যদি জনগণই হয়ে থাকে এই সংবিধানের ক্ষমতার উৎস, তাহলে এই সংবিধানকে নাড়াচাড়া করার সময় এটা মনে রাখা উচিত যে তারা জনগণকে নিয়ে নাড়াচাড়া করছেন। আমাদের এই প্রজাতন্ত্র এখনো গণপ্রজাতন্ত্র, পিপলস রিপাবলিক। যে রিপাবলিকটা পিপলস উইল দিয়ে প্রতিষ্ঠিত, যে রিপাবলিক গণতন্ত্র কায়েম করতে প্রতিজ্ঞাবদ্ধ, সেই রিপাবলিকের কাছে নির্বাচনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে, সাধারণ নির্বাচনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে আহ সংবিধানের বিপরীতে গিয়ে কিছু মানুষের মনের খেয়াল খুশি মতো আচরণ এবং রাষ্ট্রকে সংস্কারের নামে নিজেদের চিন্তা ভাবনা মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা। আমি মনে করি আমি যদি একজন সাধারণ জনগণ হয়ে থাকি, তাহলে এই সংবিধানের প্রতি আমার যে আনুগত্য আর একজন মন্ত্রীর যে আনুগত্য, অথবা এই সংবিধানকে রক্ষা করার জন্য আমার যে দায়িত্ব এবং মন্ত্রীর যে দায়িত্ব, এই দুইটার মধ্যে কোনো তফাৎ নাই। কারণ এই জনগণ ওই নাগরিক হিসেবে মন্ত্রীও সেখানে আছেন, নাগরিক হিসেবে একজন ভিখারিও সেখানে আছেন।
আমরা যা বলি আমরা আমাদের যুক্তি বুদ্ধি এবং জ্ঞান থেকে বলি। যদি ঐকমত্য কমিশনে বসে তর্কাতর্কি করা যায়, যদি ঐকমত্য কমিশনে বসে দ্বিমত পোষণ করা যায়, তাহলে গণমাধ্যমে আমি আপনি কিংবা আরো 5টা লোক কেন দ্বিমত পোষণ করতে পারবে না? গণমাধ্যমে দ্বিমত পোষণ করলে সেটা অন্যায়। আর অনৈক্য আছে এই কথা স্বীকার করে নিয়ে ঐকমত্যের নামে সনদ তৈরি করে সেইখানে আরো বড় অনৈক্য নিয়ে এই যে রাস্তায় রাস্তায় আন্দোলন, একে অন্যকে আক্রমণ করা, এই জিনিস যদি ঠিক হয়ে থাকে, তাহলে আমরা আমাদের স্বাধীন মতামত দিতে গিয়ে যদি কোথাও দ্বিমত পোষণ করি, এইটাকে তারা কেন নেতিবাচক ভাবে দেখেন? আমাদের কাজকর্মকে কেন তারা উদ্দেশ্যমূলক বলেন? আমাদের তো কোনো উদ্দেশ্য নাই। আমরা জানি যে আমরা কোনো রাজনীতি করি না, এবং আমরা যে কোনো রাজনীতি করি না এটা প্রমাণিত সত্য। এবং আমাদের যে আর কোনো ধরনের আহ কোনো পরিকল্পনা কিংবা কোনো ধরনের আলাপ আলোচনার ভেতর দিয়ে আমরা কথা বলি না, এইটাও তো পরিকল্পিত সত্য। কখনো আমরা কোনো টক শো কিংবা কোথাও আমরা আলোচনা করে যাই না, আমরা নিজেদের মধ্যে কোনো ধরনের কৌশল করি না। আমরা এমনকি একে অন্যের বাসায় খাওয়া দাওয়া করতে যে যাই, সেখানে কোনো রাজনৈতিক আলাপ করি না। আপনার নিশ্চয়ই মনে আছে আমরা এই আড্ডার মধ্যে আমরা এই ডিম কে ভালো রান্না করে, দই কোথায় ভালো পাওয়া যায়, মিষ্টিটা কে করবে, হ্যাঁ, আহ এগুলো নিয়ে আলাপ করেছি। আনিস আলমগীরের ছেলে একটু বিরক্তই হয়েছে যে তার বাবা দইয়ের সাথে মিষ্টি এটা আমাদেরকে খাওয়াবেই, সেজন্য তাকে অনুরোধ করছে যে তুমি বাবা গিয়ে একটু দই মিষ্টি নিয়ে আসো। এবং আমার মনে আছে যে দইটা কতটুকু টক এবং কতটুকু মিষ্টি, এইটা নিয়ে আমরা আড্ডা দিয়েছি। অথচ এইটা নিয়ে কষ্ট কল্পনা করে নানান ধরনের মিথ্যা কথাবার্তা বলে নানান ধরনের অযৌক্তিক এবং উদ্দেশ্যমূলক প্রচারণা যারা চালানোর চেষ্টা করছে, এদের মনের অবস্থাটা আপনি চিন্তা করেন। কে অসুস্থ আসলে, কার মধ্যে মনোবিকৃতি, এইটা আসলে আমাদের এখন প্রশ্ন করতে হবে। এবং এই যে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, যিনি বারবার বলছেন যে জনগণকে সাথে নিয়ে তিনি চলছেন, জনগণের অভিপ্রায়ে তিনি এসেছেন, আপনি একটা জিনিস বলেন তো, আহ সাধারণ জনগণের সঙ্গে তার কতটুকু যোগাযোগ হয়েছে গত 14-15 মাসে, আর কতবার যোগাযোগ হয়েছে ক্ষমতাবানদের সাথে? তার যে আহ সাক্ষাতের তালিকা, সেই সাক্ষাতের তালিকায় তিনি কখনো বাংলাদেশের সাধারণ মানুষজন, শিক্ষক, বুদ্ধিজীবী, বিভিন্ন শ্রমিক কিংবা অন্যান্য পেশাজীবী, চিকিৎসক, প্রকৌশলী, তাদের কাউকে ডেকে তিনি একবার চা নাস্তা খেয়েছেন? কিচ্ছু না করতেন। তিনি একবার ডেকে তাদের কথা শুনতেন, তিনি একবার তাদের কাছ থেকে মতামত আহ্বান করতেন। তিনি কাদের কাছ থেকে মতামত দিচ্ছেন? যে রাজনীতিকে তারা প্রতিনিয়ত গালিগালাজ করছেন, সেই রাজনীতিবিদরাই সেখানে মতামত দিচ্ছেন। আবার সেখান থেকে বের হয়ে গেলে তারা রাজনীতিবিদদের উপর অরাজনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এখন এই প্রশ্নগুলি আসলে মানুষের প্রশ্ন। আমরা যখন কথা বলি, আমরা কি আসলে আমাদের নিজেদের কথা বলি? আমাদের নিজেদের কথা যদি আমরা বলতাম, তাহলে আমরা বলতাম বাজার দর নিয়ে গল্প করতাম, আমরা গল্প করতাম আমাদের প্রত্যেকের ব্যক্তিগত বেদনা নিয়ে। আমরা যে আলোচনা করি সেখানে কি আমাদের কোনো ব্যক্তিগত প্রসঙ্গ আছে? আর আমরা কি স্বপ্রণোদিত হয়ে কোনো কিছু বলি? আমাদেরকে লোকে প্রশ্ন করে, আমরা উত্তর দেই, অথবা আমরা অনেককে প্রশ্ন করি, তারা উত্তর দেয়। আমরা কি জি, স্বপ্রণোদিত হয়ে, আমরা কি জনসভা ডেকে কথা বলি? আমরা কি প্রতিদিন সকাল বিকাল রিল পোস্ট করি? আমরা সকালে এক কথা বলি, বিকালে আরেক কথা বলি। আমরা সকালবেলা কুপ্রস্তাব দেই, আর বিকালবেলা বলি যে কুপ্রস্তাব সঠিক ছিল না। আমরা রাতের বেলা কোনো তথ্যবিহীন আমরা বলে দেই যে ঢাকা শহরে ক্ষমতার রদবদল ঘটেছে। আমরা এগুলো করি। খুব দুঃখজনক, খুব দুঃখজনক। এবং আমাদের যাই হোক, বাংলাদেশে আইন আছে, ইন্টারনেটে গুজব ছড়ালে, ইন্টারনেটে মিথ্যা কথা বললে এটার বিরুদ্ধে আইন আছে। এই অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই আইন দেখা যায় অনেক দেবতাদের উপরে কোন রকম একটা সামান্যতম সতর্কতাও তাদের হয় না। আর আমরা যেখানে তথ্য দিয়ে কথা বলি, আমরা যেখানে অসত্য যতটুকু পারা যায় আমরা চেষ্টা করি কোনো অসত্য যাতে না বলি, আমরা হয়ে গেছি, আমাদের মতো অসংখ্য মানুষ হয়ে গিয়েছেন চোখের কাঁটা। এইটা তো এক ধরনের অসুস্থতা, এটা তো এক ধরনের কুপ্রবণতা, এটা তো এক ধরনের অন্যায়। এবং এটা ব্যক্তিগতভাবে আমাদেরকে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার এক চক্রান্ত। জি, জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আব্দুল নুর তুষার। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব আব্দুল নুর তুষারের বক্তব্য। আমি জানি আপনাদের কাছে মনে হবে যে আমরা বোধহয় আলোচনাটা কিছুটা ব্যক্তিগত কিছু ঘটনা প্রবাহের উপরে সীমাবদ্ধ রেখেছি, কিন্তু বিষয় আসলে তা না। দেখেন, যে কাজটা হয়েছে, আমাকে ভাগ বলা হচ্ছে, আব্দুল নুর তুষারকে বলা হচ্ছে, আনিস আলমকে বলা হচ্ছে। যিনি বলছেন এটা ওনার মানসিকতা, এটা নিয়ে কিন্তু আমার ওই অতটা বেদনাও নাই। কিন্তু এই আলোচনা আমরা করলাম কেন? আমরা করলাম হলো যে একটা মানে একটা ধারা যেন তৈরি হয়েছে দেশে, যে মানুষকে ডিফেম করতে হবে, অন্যকে অপদস্থ করে আপনার কি আনন্দ? আর যদি সেই অপদস্থটা হয় ভিত্তিহীন ঘটনা দিয়ে,
কোনো ঘটনাই নাই, সেখানে আপনি এগুলি বলবেন যখন, তখন কি হবে? পুরো জাতিটাকে কিন্তু পৃথিবীর লোকজন এভাবে দেখবে যে এই জাতি এইগুলি করে। এই জাতি মানে কোনো কারণ ছাড়াই একজন লোককে বেইজ্জতি করতে পারলে আনন্দ পায়, নিজে নিজে আনন্দ পায়। সে কি বেইজ্জতি করতে পারে? বরঞ্চ সে নিজে নিজের রুচির পরিচয়টা বাইরে নিয়ে আসে, নগ্ন করে দেয় মানুষের কাছে। লাভ কি? মাসুদ ভাই, আমি আমি আব্দুল নূর তুষার, আনিস আলমগীর বসে এক জায়গায় দই খাচ্ছি, সামনে একটা টেবিল, তার মধ্যে আপনি একজন সেলিব্রিটি নারীকে এনে বসাই দিলেন এআই এর মাধ্যমে। মানে এত এত ছেলে মানুষই কাজ, এত মূর্খতাপূর্ণ কাজ আমি জীবনে খুব কম দেখেছি। কিন্তু এটার মাধ্যমে কিন্তু আমার কিছু হয় না, আমাদের কিছু হয় না, যাকে বসিয়েছেন তারও কিছু হয় না। মাঝখান থেকে কি হয়? পুরো জাতিকে কিন্তু মানুষ এভাবে দেখে যে এই জাতিটা কতটা নিচতার দিকে, কত দ্রুত বেগে ধাবিত হচ্ছে। নিচতার দিকে ধাবিত করার জন্য একটা চেষ্টা চলছে, এবং এই চেষ্টা করছে, চেষ্টাটার বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা চাই না যে আমাদের শত্রু নিচ হোক। আলেকজান্ডারের শত্রুকে, তাই না? আলেকজান্ডারের শত্রু হচ্ছে পারস্যের সম্রাট, সেও সেই রকম বিরাট সম্রাট। আমরা সালাউদ্দিনের শত্রুকে রিচার্ড, বীর সালাউদ্দিনের শত্রুর উপাধি কি? সিংহ হৃদয়। রাইট। আমরা চাই আমাদের শত্রুর সিংহ হৃদয় হোক। আমরা চাই আমরা যারা আমাদের বিরোধিতা করে তাদের উদারতা এবং তাদের যে শিক্ষা, সেটা দেখে আমরা তাদেরকে শ্রদ্ধা করতে পারি। কিন্তু আমরা যে অবস্থাটা দেখতে পাচ্ছি, আপনি শুনলেন, আমি বেশ লম্বা একটা ভূমিকা দিলাম। আমার ধারণা এই ভূমিকা শুনে আপনি অলরেডি বিরক্ত হয়ে গেছেন। কিন্তু আমরা যদি একটা একটা করে ধরি, ধরুন এই যে মেট্রো রেলে যে বিয়ারিং প্যাড পড়ে গেল, যে লোকটা মারা গেল, আমি ভাবছিলাম যে নতুন একটা সংসার, খুবই কম বয়স, কিন্তু ছোট বাচ্চাটাকে দেখে আমার বারবার মনে হচ্ছিল যে বাবার চেহারাটাই এখানে মানে তার মুখের মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম। খুবই সুদর্শন ছিলেন ভদ্রলোক। তো এই সংসারটা কিন্তু তছনছ হয়ে গেল। রাষ্ট্র তাকে 5 লাখ টাকা হয়তো ক্ষতিপূরণ দিল। একটা মানুষের জীবন কি টাকা দিয়ে হয়? তো এখানে রাজনীতি কি করবে? এই ঘটনার পর আমি কোনো একটা পলিটিক্যাল পার্টিকে দেখিনি কিন্তু যে এটা নিয়ে কোনো কিছু কথা বলতে, কোনো প্রতিকারমূলক কোনো ব্যবস্থা নিতে। তারা তো তাকে হেল্প করে, যে লোকটা মারা গেছে তাকে তো আর ফেরত পাবো না আমরা, কিন্তু ওই পরিবারটাকে তো হেল্প করার জন্য কোনো পলিটিক্যাল পার্টিকে এগিয়ে আসতেও দেখলাম না। তো রাজনীতির দায়িত্ব কি কেবল ওই জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট এবং ভোট এবং ফেব্রুয়ারিতে এবং অমুককে আসতে নির্বাচনে না দেওয়া অথবা আনতেই হবে এটা বলা, এটাই এর মধ্যে সীমাবদ্ধ? দারুণ কন্টেম্পোরারি এবং এই সময় খুব প্রয়োজনীয় কিছু প্রশ্ন আপনি করেছেন। প্রথমে আমি আসলে একটা কথা বলতে চাই যে রাজনীতির সাথে যে আমাদের ডেইলি লাইফের যে স্ট্রাগল, বাংলাদেশি মানুষ যে ভয়ঙ্কর রকম স্ট্রাগলের মধ্যে থেকে যায়, সেটার কি সম্পর্ক এবং তাদের থেকে আমাদের কি আশা। আপনি দেখবেন যে আমাদের দেশটা এমনই একটা দেশ যে আপনি সকালে বের হচ্ছেন, আমরা জানি না যে আমরা জীবিত অবস্থায় ফিরে আসবো কি না। তার মানে কি যে এতে এতে বোঝা যায়, এক কথায় বা এক লাইনে আনসার দেওয়া যায় যে আমাদের রাষ্ট্র কি ব্যর্থ, বা এই প্রশ্নটাও করা যায়, বলা যায় যে হয়তো আমরা একটা ব্যর্থ রাষ্ট্রে বসবাস করছি, যেখানে নানা সমস্যায় জর্জরিত আমরা একেবারে। মানে আমি কালকে কিছু কথা বলেছিলাম যে আমাদের যে বেসিক নিডস গুলি, সেগুলিও কিন্তু এখন পর্যন্ত ফুলফিল হয়নি। হ্যাঁ, যেমন আমাদের যে যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, আপনি আপনি যদি এগুলি দেখেন, এই যে এই 3-4টা জিনিস পর্যন্ত এখন এখন পর্যন্ত একটা দেশ অ্যাড্রেস করতে পারেনি, তাহলে রাজনীতির সাথে আমার ব্যক্তিগতভাবে কি সম্পর্ক? আমি একটা মানে পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে বসবাস করি, তাই না? আমরা সবাই রাজনৈতিক জীব। এখন আম, রাষ্ট্রের সাথে আমাদের সবারই দেনা পাওনার সম্পর্ক আছে। রাষ্ট্র এনশিওর করবে যে আমার মৌলিক চাহিদাগুলি পূরণ হচ্ছে কিনা, আমি বেঁচে থাকতে পারছি কিনা। হ্যাঁ, তাহলে আহ, প্রতিদিন সকালবেলা যখন আমি বাইরে যাই, তখন যে আমার জীবনের দায়িত্ব, সেই দায়িত্বটা কে নিবে? এখন দেখেন, আমাদের যখন এই সংস্কার এই জুলাইয়ের পরে শুরু হয়েছিল, তখন আমরা মনে করেছিলাম অ্যাটলিস্ট আমাদের ফান্ডামেন্টাল বেসিক নিডস গুলি পূরণ হবে। কিন্তু দেখা যায় কি জানেন, যে বেসিক নিডস তো দূরের কথা, ওই আবার পুরানো কাসুন্দি ঘাটছে। সেটা হচ্ছে যে পেপারে আর কি, আইন পেপারে লেখে, পেপারে সনদ বানায়,
পুরনো জিনিস পরিবর্তন করে স্কেপ রুট তৈরি করে। আমার কাছে এগুলি কি জানেন, প্রত্যেকটা সরকার যখন আসে তাদের জন্য ইজি পালানোর ব্যবস্থা, যেটা যে যে আম, যে যে পয়েন্ট অ্যাড করলে হবে সেটা করছে, এবং তার যাতে সুবিধা হয় তার নামটা লেখা থাকে। একটা সময় বলবে মানে জুলাই সনদ ইকুয়ালস হচ্ছে ইউনুস গভর্নমেন্ট। এই যে লেগেসিটা ধরে রাখা, এখানে কি আমাদের জীবনযাত্রার মান কোনো কোনো জায়গা থেকে পরিবর্তন হচ্ছে? আমরা কি একটা ভালো সেফ ইভেন মেট্রো রেল পর্যন্ত পেয়েছি কিনা দেখেন, এটা কি কল্পনা করা যায়? আমি ইংল্যান্ডে দেখেছি, বিশ্বের বিভিন্ন জায়গায় দেখেছি মেট্রো, মানে আন্ডারগ্রাউন্ড বলেন, মেট্রো বলেন বা সাবওয়ে বলেন, যাই বলেন, এগুলি ভেঙে বা এগুলির কোনো আহ, কোনো কিছু কারো গায়ে পড়ে কেউ মারা গেছে এরকম রেকর্ড আপনি দেখবেন না। শুধু টেরোরিস্ট অ্যাটাক ছাড়া এই ধরনের ইনসিডেন্টস মানে রেয়ার, এটা কল্পনা করা যায় না। আমাদের কয়দিন আগে মেট্রো রেল হলো, এই এখনই সেই মেট্রোতে একটা মানে একটা ইয়াং মানুষ, সে তার জীবনটা ওইখানে সমাপ্তি। আপনি তার পরিবারের কথা চিন্তা করেন। এখানে কি হয় জানেন, আপনি যখন দেখবেন যে বড় ধরনের একটা ক্রাইসিস হয়েছে বা কারো প্রাণ গিয়েছে, সেটার জন্য 5 লাখ টাকার সামান্য কিছু অনুদান মানে অর্থ দিয়ে সেটাকে সর্ট আউট করা হয়, বা ওই ওয়াইফকে নাকি একটা চাকরি দিয়েছে বা চাকরি দিবে। আচ্ছা, তাহলে একটা চাকরি দিলাম, তাকে 5 লাখ টাকা দিলাম, তাহলে আমার প্রবলেম কি সলভ হয়ে গেছে? আর কেউ মরবে না? আপনি গ্যারান্টি দিতে পারবেন যে এই 5 লাখ টাকা দেওয়ার পরে অন্য কেউ ওই ওই একই ধরনের অ্যাক্সিডেন্টে মারা যাবে না? তার মানে কি, প্রবলেমের যে রুট, সেই রুটে তো কখনো কেউ যায় না। সারফেসে মলম লাগিয়ে দেওয়া হয়, ভেতরে কোনো ডিজিজ আছে কিনা সেটা কখনো আইডেন্টিফাই করা হয় না। এদেশে যখনই কোনো কিছু, কোনো ইনফ্রাস্ট্রাকচার বা কোনো ডেভেলপমেন্ট হয়, সেগুলি ভীষণ রকমের করাপ্ট এবং অনেক ভেজাল মিলিয়ে করা হয়। আপনি দেখবেন যে রাস্তা বানানো, এটা বাংলাদেশের সবাই জানে, রাস্তার পিচ ঢালাই করার পরে আপনি হাত দিয়ে ওগুলি উঠাতে পারবেন, 2 দিন পরে ভেঙে যাবে। যে কন্ট্রাক্টররা কোটি কোটি টাকার মালিক হয়ে যায় শুধু এই ব্যবসা করে। তার মানে কি, আপনার উন্নয়ন আপনার টাকা দিয়ে হচ্ছে, এবং আপনার টাকাটা যখন মিসইউজ হচ্ছে, ওইটা যখন একটা নির্দিষ্ট গোষ্ঠীর পকেটে যাচ্ছে, তখন এইভাবেই প্রতিনিয়ত জীবন যেতেই থাকবে। সুতরাং রাষ্ট্রের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা তৈরিই হয়নি। আমরা কখনো নাগরিক হয়ে উঠতে পারিনি, আমরা হয়েছি প্রজা, এবং আমাদেরকে শোষণ করা হয় এখানে। না, আপনি এটা এই যে বললেন যে আমরা মানে নাগরিক হয়ে উঠতে পারিনি, নাগরিক হয়ে উঠতে পারার মতো কোনো উদ্যোগ কি আপনি কোনো আমাদের কোনো সংগঠনের মধ্যে দেখেছেন কিনা কখনো? না, আমি কখনো কোনো নাগরিক মানে হয়ে ওঠার প্রচেষ্টাটা আমি আম, নিজেদের মানে আমাদের মধ্যে হয়তো কিছুটা আছে, কিন্তু এখানে আমাদের শিক্ষার মারাত্মক অভাব আছে। আমি দেখবেন প্রায়শই শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলি, তাহলে এই যে আপনার সিভিক যে ডিউটিগুলি আছে, আমি একজন সিটিজেন হিসেবে সেগুলি পালন করছি না। আমি জানি না আমার রাইট কি, আমি জানি না আমার রেসপন্সিবিলিটি কি। কারণ কি, আমাকে এগুলি শেখানো হয়নি, আমি শিখিনি। আমাদের স্কুলিং এ, শিক্ষা ব্যবস্থায় মুখস্থ নির্ভর এক ধরনের এডুকেশন সিস্টেম, সেখানে স্কিল তৈরি হয় না, সেখানে সিভিক সিটিজেন তৈরি করা হয় না, যে কিনা জানবে যে তার কি কি অধিকার রয়েছে রাষ্ট্রের কাছ থেকে, সে কি কি নিতে পারে আর রাষ্ট্রকে তার কি দিতে হবে। এই যে দেখেন, আম, আপনি 2 দিন আগে নিশ্চয়ই দেখেছেন যে ট্রেনে ঢিল মারছে, আপনি শুরুতেই বলেছিলেন ট্রেনে ঢিল মারছে, দাবি দাবি আদায়ের জন্য সে পাবলিক প্রপার্টিকে ভাঙছে। এখন একটু বিগত দিনেও যদি আমরা তাকাই, দেখবেন এই যে মব তো হঠাৎ করে তৈরি হয়নি, মব ধীরে ধীরে তৈরি হয়েছে। কারণ কি, আমরা চাইলেই বাসে আগুন দিতে পারি, আমরা চাইলেই 32 নম্বর ভাঙতে পারি, আমরা চাইলেই কাউকে ধরে রাস্তায় পিটিয়ে মেরে ফেলতে পারি। মানে আমরা জানি যে আমাদের একটা মব যে মেন্টালিটি, এই যে মব আগে কিন্তু মব মেন্টালিটি তৈরি হয়, তারপরে মব ভায়োলেন্স তৈরি হয়, তাই না? এখন এই এই মব কে ঠেকাবে? মব ঠেকাবে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। ল অ্যান্ড এনফোর্সমেন্ট যে কথাটা আছে না, এনফোর্স করতে হবে। আমাদের ওই যে দেখেছেন না, যে আমরা শুধু কথা বলেই যাচ্ছি যে জুলাই সনদ সনদ হচ্ছে আমাদের কনস্টিটিউশন, কিন্তু এইগুলি লিখে লিখে যে পাতা পাতা ভর্তি করে দিচ্ছে, সেগুলি কি আসলে এনফোর্সমেন্ট হচ্ছে, প্রয়োগ হচ্ছে? প্রয়োগ কোথাও হচ্ছে না। কারণ একটা দেশে এই পরিমাণ মব কি করে তৈরি হয়? একটা দেশের নতুন যে
ইয়াংস্টাররা, একেবারে ভবিষ্যৎ প্রজন্ম, তারা কিভাবে মব হয়? তাদেরকে কেন মব বানানো হয়? মব তো তৈরি করা হয়, মব কখনো নিজে থেকে হয় না। এই মেন্টালিটির মাধ্যমে যখনই আপনার রাষ্ট্রপ্রধান বলবে যে প্রেশার গ্রুপ, আপনার মানে চিফ অ্যাডভাইজারের যে আছে প্রেস উইং, তারা বলবে যখন যে এরা প্রেশার গ্রুপ, তখন তো মব তৈরি করা হয়, কারণ মবকে তারা বানিয়েছে, কারণ কি মব হচ্ছে টিকে থাকার অস্ত্র। এখন দেখেন যে তার মানে কি, যে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্র, এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র কি করে? বিহেভিয়ারকে কন্ট্রোল করে। ধরেন আমি যা ইচ্ছে তাই করতে না পারাটাই তো রাষ্ট্রের দায়িত্ব, যাতে আমি মানে যে আমার যে প্রপার্টি, পাবলিক প্রপার্টি, আমি জানি না যে এটা আমারও প্রপার্টি, এটা উপরে আমার দায়িত্ব রয়েছে, আমি আমার যে দেশের প্রপার্টিগুলি আছে সেগুলি আমার টাকায় গড়া, এবং সেগুলিকে আমি প্রিজার্ভ করব, সেগুলিকে আমি রক্ষণাবেক্ষণ করব। কিন্তু আমি কিন্তু সেটা জানি না, আমাকে সেটা শেখানো হয়নি। আমি কি দেখছি? রাষ্ট্র বনাম আমি। এখানে কিন্তু রাষ্ট্র দাঁড়িয়েছে ও রাস্তার ওই পারে, আমি রাস্তার এই পারে, তার মানে কি বনাম তৈরি হচ্ছে, আস ভার্সেস দেম তৈরি হয়েছে। এখানে কিন্তু আস তৈরি হয়নি, যে আমরা তৈরি হয়নি, যে আমরা একটা টিম, টুগেদার উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, এবং আমরা একসাথে দাঁড়িয়ে আমরা দেশটাকে ঠিক করব, দেশটাকে সামনে নিয়ে যাব। কিন্তু কি হচ্ছে? পাবলিক ভেঙে চুরে সব তছনছ করে দিচ্ছে। একটা গাড়ি, একটা রেল, মানে একটা ট্রেন কি পরিমাণে এক্সপেন্সিভ, বাংলাদেশের তো ওই পরিমাণ ইনভেস্টমেন্ট করার এবিলিটিও না। একটা গরিব দেশ, এটা তো জানতে হবে। সেই গরিব দেশের প্রপার্টিগুলি প্রতিদিন ভাঙছে। সেদিন দেখবেন সিটি ইউনিভার্সিটিতে কয়েকটা বাস পুড়িয়ে দিয়েছে। এই বাসগুলি পুড়িয়ে দিলে ওইটার উপরে আবার ইনভেস্ট করা, আবার কেনা, এইটা তো মানুষ, জনগণের পকেট থেকে এই পয়সাগুলি যাচ্ছে। তাহলে এই যে বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যার একটা হচ্ছে সিভিক ডিউটি, যেটা রেসপন্সিবিলিটি, সেটা কখনো শিক্ষা ব্যবস্থা এবং রাষ্ট্র শেখাতে পারেনি, এবং রাষ্ট্র সেটাকে কখনো এনফোর্স করেনি। যার ফলে টু ওয়ে কমিউনিকেশনটা হচ্ছে না, যে মানুষ বুঝতেই পারছে না যে আমি নাগরিক, আমি এই দেশের যা কিছু সম্পদ আছে সেটা আমারও। সে জানে যে এইটা হচ্ছে রাষ্ট্রের সম্পদ, মানে হচ্ছে এটা সরকারের সম্পদ, এবং আমি যখনই দুঃখী হব বা আমাকে যখনই বঞ্চিত করা হবে, আমি ওর সম্পদ ভাঙবো। কিন্তু এটা যে আমি তার সম্পদ ভাঙছি না, এটা যে আমি আমার সম্পদ ভাঙছি, এই শিক্ষাটা তো দিতে হবে, এনফোর্সমেন্টের মাধ্যমে দিতে হবে, তার বিহেভিয়ারকে কন্ট্রোল করে দিতে হবে। তাহলে নাগরিক হয়ে ওঠার একটা প্রক্রিয়া আছে, এটা লম্বা আলোচনা, যে কিভাবে মানুষ নাগরিক হয়ে ওঠে। এটা দুই পক্ষের যে একটা সমঝোতা, সেটার মাধ্যমে মানুষ নাগরিক হয়ে ওঠে। একদম এই জায়গাটা ঠিক আছে, আপনি যেটা বললেন যে টু ওয়ে কমিউনিকেশন, যে ব্যাপারটা, যে আমি যে ভাববো এটা আমার, কিন্তু আমি তো দেখি যে ওর কাছ থেকে কিন্তু আমি সে আচরণটা পাই না। যখন আমি সরকারটা আমি তৈরি করেছি, কিন্তু সরকার যখন আমার প্রতি যে আচরণটা করে, সে আচরণটা যখন মনে হয় যে তারা একটা দূরবর্তী কোনো দ্বীপের অধিবাসী, আমাদেরকে শাসন করছে, আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছে, তখনই কি এই ক্ষোভ তৈরি হয় একটা, মানে আপনার মনোজগতে অথবা সাবকনসিয়াস মাইন্ডে। সেখান থেকে কি এই ধরনের আপনার এই যে ভাঙার মানসিকতা অথবা সবকিছু গুড়িয়ে দেওয়ার মানসিকতা তৈরি হয়? অসাধারণ একটা কোয়েশ্চেন করেছেন। মানে যেটা হয়েছে যে সরকার এটা শেখায়, কারণ সে ওই ভায়োলেন্সটা নিজে করে। সে যখন ওই ভায়োলেন্সটা করে, ওই ভায়োলেন্সটা সারা দেশের মানুষের মধ্যে আর কি কন্টামিনেট করে, সংক্রামিত হয়। যেমন ধরেন, আমি একটা খুব সিম্পল উদাহরণ দিই। এই যে আমাদের অটোরিকশাগুলি হয়েছে না বাংলাদেশে, সেই অটোরিকশাগুলি মাঝে মধ্যে মেইন রোডে চলে যায় যেখানে তার যাওয়ার কথা না। তখন কি হয়? সেগুলিকে সেখানে ভেঙে চুরে গুলিয়ে দেয়। সেখানে ওটাকে পুলিশ কি করে, সেটা কে ভাঙে। তারপরে হচ্ছে আপনি দেখবেন যে পুলিশ নিজেও মারাত্মক রকম জুলুম করে, যে কারণে আপনি দেখবেন ঐতিহাসিকভাবে বাংলাদেশ পুলিশের প্রতি সাধারণ মানুষের একটা বিতৃষ্ণা, এবং তাদেরকে মানুষ ভয় পায়, তাদেরকে মানুষ ভালোবাসে না। মানুষ বোঝে না যে তারা আমাদের রক্ষা করবে, তারা আমাদের প্রোটেকশনের জন্য পুলিশ ফোর্স এদেশে। কিন্তু আমরা কিন্তু জানি যে পুলিশ আমাদেরকে, আমি একটু লকে ভায়োলেট করলে, অথবা পুলিশের যদি টাকার প্রয়োজন হয়, সে আমাকে থামিয়ে আমার বাইকটাকে কর্নারে নিয়ে আমার কাছ থেকে 1000 টাকা নিয়ে ভয় দেখিয়ে ছেড়ে দিবে। এই তো। তো একে হচ্ছে একটা গরিব যে ব্যক্তি, যে কিনা ধরেন সারা জীবনের
তার যে উপার্জন দিয়ে সে একটা অটোরিকশা কিনেছে, সেটাকে যখন পুলিশ ভেঙে দেয়, সেই ভেঙে দেওয়ার ফলে তার কি ক্ষোভ তৈরি হয়, সে তো তখন এই জিনিসটাকে মানে তার ভেতরে পুষে রাখে। তো এরকম করে প্রতিনিয়ত যখন আমরা বঞ্চিত হই, ওই যে সেদিন মেট্রো রেলে যে যিনি মৃত্যুবরণ করেছেন, তার বাচ্চাটা একটা ক্ষোভ নিয়ে বড় হবে, বড় হয়ে সে কিন্তু রাষ্ট্রকে তার মনে করবে না, সে মনে করবে যে রাষ্ট্র বনাম আমি। এবং এই তখন এই যে সেভাবে এই রাষ্ট্রর একটা প্রবলেমের জন্য, এই রাষ্ট্রের একটা ফল্টি ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমার বাবা মারা গেছে, এই ক্ষোভটা এইভাবে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বা ওই যে গরিব মানুষের টি স্টলগুলি, চায়ের দোকানগুলি যে ভেঙে উচ্ছেদ করে দেওয়া, সময় না দেওয়া, তাদেরকে আপনি দেখবেন কখনো এক সপ্তাহের নোটিশ দেয়া হয় না, বা খুব একটা বা বস্তি ভাঙা, এই ধরনের যে রাস্তার পাড়ের যে ভেন্ডারদের উচ্ছেদ করা, এই মানুষগুলি আসলে যাবেটা কই? এই মানুষের কি করার বা আছে? হ্যাঁ, এগুলি বেআইনি, আমি বুঝতে পারছি, কিন্তু বেআইনি হলেও তাকে তো সুযোগ দিতে হবে। আমার তো ভাবতে হবে, রাষ্ট্রের তো ভাবতে হবে মানুষটা ভীষণ গরিব, না হয় কি সে রাস্তার পাড়ে দোকান নিয়ে বসেছে? তাহলে তাকে যখন আমি উচ্ছেদ করি, তার যে ঘটি বাটি আছে না, তার জিনিসটুকু তাকে আমি নিয়ে যেতে দেই। তাকে যে রিক্সাটা আপনার মেইন রোডে যাচ্ছে, তাকে আমি, যদি আমার আইন শৃঙ্খলা বাহিনী যদি স্ট্রং থাকে, আমার যদি ওই প্রোটেক্টিভ একটা মেজার থাকে যে এখানে কোনোভাবেই রিক্সা প্রবেশ করতে পারবে না, তাহলে আপনি যেতে দিবেন না। যেমন ধরেন ওখানে হুট করে কিভাবে ঢুকে যায়? কারণ ঢোকার সুযোগ আছে বলে ঢুকে যায়। সুযোগটা আপনি যদি কিছুতেই না দেন, আচ্ছা ক্যান্টনমেন্টে কি ঢুকতে পারছে? পারছে না। কারণ হচ্ছে ওখানে কড়া আইন আছে। তার মানে কি জানেন, যে এই বিহেভিয়ার গুলিকে কন্ট্রোলই করা হচ্ছে না, যার ফলে কি হয় যে আচরণকে যখন আমরা কন্ট্রোল না করি, এবং কন্ট্রোলের জন্য আমরা যখন বিধ্বংসী, মানে রাষ্ট্র যখন বিধ্বংসী হয়ে ওঠে, রাষ্ট্র একই রকম জুলুম করে, যার ফলে ওই নাগরিকদের ভেতরে ওই সেম যে মেন্টালিটি, ওই যে মব মেন্টালিটি তৈরি হয়, তারা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে, যে আমি প্রতিশোধ করব। তার প্রতিশোধটা তো সে বরাবর দেখছে, কারণ বিএনপি যখন ছিল তখন আওয়ামী লীগকে দমিয়েছে, আওয়ামী লীগ যখন ছিল বিএনপি কে রাজনীতি করতে দেয়নি, দমিয়েছে। এখন যারা আছে তারা আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না। এভাবে তারা দেখছে যে সবাই প্রতিহিংসার রাজনীতি করে। তাহলে প্রতিহিংসাটা আসলো কোত্থেকে? একদম স্টেট স্পন্সার্ড না, স্টেট স্পন্সর করেছে, স্টেট শিখিয়েছে। স্টেট যদি মা বাবা হয়, তারা তো বাচ্চাদের শেখায়, তারা শিখিয়েছে যে আপনারা হচ্ছে মব ফর্ম করতে পারবেন, আপনারা বিধ্বংসী হয়ে উঠবেন, আপনাদেরকে আমি মানে দমন করবো, আপনারাও সুযোগ পেলে আমাকে এভাবে মানে আমার উপর প্রতিহিংসা পরায়ণ হবেন। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ নাহিদা। দর্শক, আপনারা শুনলেন যে আসলে আমার সমাজে এই যে মানুষের প্রতি মানুষের যে